গত সপ্তাহে একটা ঘটনা বলি। আমার অনেক দিনের পরিচিত একটা ভাই আমাদের অফিসে এসেছিল। সে কয়েক বছর হলো একটা প্রাইভেট কোম্পানিতে সবে একটা চাকরি পেয়েছে, খুব অল্প টাকা মাইনে। সে আমাকে জানায় যে দাদা, আমি যে টাকা মাইনে পাচ্ছি তাতে তো আমার সারা মাসের সংসার খরচা, বাড়ি ভাড়া, ফোনের রিচার্জ, ইলেকট্রিক বিল, ছেলের পড়াশোনা, ডাক্তার, ওষুধ, এতেই তো সব কুলিয়ে উঠতে পারছি না। আমি ভবিষ্যতের জন্য টাকাটা জমাবো কি করে? এটা সত্যি কথা যে আমাদের অনেক লোকজন আছে যারা খুব বেশি রোজগার করে না। যে টাকাটা রোজগার হচ্ছে সেই টাকাটা বর্তমানের খরচা সামলাতেই পুরোটা খরচা হয়ে যাচ্ছে। তাহলে ভবিষ্যতের দিকে তারা তাকাবেই বা কি, আর ভবিষ্যতের দিকে তারা সঞ্চয়ই বা করবে কি? কিন্তু আপনি একটা কথা চিন্তা করুন তো, খরচা কি কোনোদিন কমবে? খরচা যদি কোনোদিন না কমে, ধীরে ধীরে তার যদি কিছু কিছু রোজগারও বাড়ে, তার খরচাও তো সেই তাহলে বাড়বে। যদি মান্থলি ইনকাম খুব বেশি না হয়, তাহলে কি ভবিষ্যতের পরিকল্পনা তার পক্ষে কি করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এই ব্যাপারে আজকে কথা বলি। নমস্কার, আমি অর্ঘ্য ভট্টাচার্য। কারোর রোজগার যদি খুব অল্প, মানে আমি ধরছি যে ধরুন মাসে সে 10,000 15,000 টাকার মতন রোজগার করে, তাহলে সে কি একটা ভালো ফান্ড তৈরি করতে পারে? তার থেকে নিশ্চয়ই করতে পারে। এটা করার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে তাকে জানতে হবে সে যে টাকাটা রোজগার করছে সেই টাকাটা খরচা কোথায় হচ্ছে। এই জিনিসটা যদি নিজের কাছে পরিষ্কার থাকে এবং একটা বাজেটিং যদি আমরা প্রত্যেক দিনের খরচা কোথাও লিখে রাখতে শুরু করি, তাহলে আমরা দেখতে পাবো এমন অনেক খরচা হয়ে যায় যেগুলো হয়তো আমরা কিছুটা এড়িয়ে গেলেও যেতে পারি, যাতে আমাদের খরচা কিছুটা কমতে পারে। ধরুন আমরা যতটা বাইরের খাবার খাই, বা কোনো সময় ঘরে না থাকলে আমাদের ঘরে অনেক সময় আলো পাখা জ্বলতে থাকে, এই সমস্ত আরো ছোটখাটো অনেক জিনিস আছে যেগুলোকে আপনারা যদি প্রতিদিনের খরচা হিসেব করে লিখতে থাকেন, তাহলে আপনি দেখবেন যে 2-3 মাসের মধ্যে আপনার মাসের খরচা কিন্তু বেশ কিছুটা কমেছে এবং প্ল্যানিং করার জন্য কিছু টাকা আপনার কাছে এক্সেস থাকছে। খুব সামান্য টাকায় যদি ধরি, আমার কাছে যদি মাসে 500 টাকা আমি বাঁচাতে পারছি, তাহলে কি আমি একটা ভালো ফান্ড তৈরি করতে পারবো? বাংলায় একটা প্রবাদ আছে, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখুন। কিন্তু এটা একদম ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা কেন, কোটি টাকারও স্বপ্ন দেখা যায় এবং সেটা সত্যিও করা যায় যদি একটা প্রপার প্ল্যানিং থাকে। মাসে যদি আমার পক্ষে 500 টাকাই রাখা সম্ভব হয়, তাহলে সেই 500 টাকা সেভিংস দিয়ে শুরু করেই আমি কিন্তু কয়েক কোটি টাকার ফান্ড তৈরি করতে পারি। কিভাবে দেখা যায়? আমরা কোনো ব্যাংকে গিয়ে এই টাকাটা ফিক্সড ডিপোজিটে রাখতে পারি, রেকারিং ডিপোজিট করতে পারি, পোস্ট অফিসের কোনো স্কিমে এই টাকাটা আমরা রাখতে পারি, বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও এই টাকাটা রাখতে পারি। কিন্তু এই ব্যাংক, পোস্ট অফিস, পিপিএফ এগুলো কোনোটাই কিন্তু 500 টাকা দিয়ে সেভিংস জার্নি শুরু করে তাকে কোটিপতি বানাবে না। যদি ভালো ফান্ড তৈরি করতে হয়, তাহলে সেভিংস এর বাইরে আমাদের ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে হবে। কারণ সেভিংস এর ক্ষেত্রে আমরা অ্যাভারেজ কত রিটার্ন পেতে পারি, যেটা 6, 7, 7.5%। কিন্তু একটা ভালো ফান্ড তৈরি করতে গেলে আমাকে অন্তত 10, 12 বা 15% রিটার্ন জেনারেট করাতে হবে। তাহলে তার কাছে কি কি অপশন থাকতে পারে ইনভেস্ট করার জন্য? সে গোল্ডে ইনভেস্ট করতে পারে। গোল্ড বলতে আমি কিন্তু কখনোই কোনো সোনার দোকান থেকে গয়না কেনার কথা বলছি না, কারণ ওর মধ্যে আপনাকে জিএসটি পে করতে হবে, আপনাকে লেবার চার্জ পে করতে হবে, তাতে অ্যাকচুয়াল দামের থেকে কস্টিং অনেক বেশি পড়ে যাবে। তারপরে যে গয়নাটা আপনি কিনলেন, সেই গয়নাটা রাখার জন্য আপনাকে একটা ব্যাংকের লকার ভাড়া করতে হবে, বা বাড়িতেও যদি ওটা রাখেন আপনি খুব সাবধানে রাখতে হবে যাতে ওটা হারিয়ে না যায় বা চুরি না যায়। গোল্ড বলতে আমি বলতে চাইছি গোল্ড বন্ড বা গোল্ড ফান্ডের কথা। আর রিয়েল এস্টেট খুব ভালো একটা ইনভেস্টমেন্ট হলেও 500 টাকা দিয়ে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট শুরু করা যায় না, তার জন্য একটা লামসাম টাকার দরকার হয়। আর ইনভেস্টমেন্টে আরেকটা খুব ভালো অপশন হচ্ছে ইকুইটি। আমরা যদি কোনো ভালো কোম্পানির শেয়ার কিনি, যে কোম্পানির গ্রোথ হচ্ছে, যার বিক্রি বাড়ছে, প্রফিট বাড়ছে, তাহলে তার শেয়ারের দামও বাড়বে, সেই শেয়ার থেকে আমাদের ইনভেস্ট করা টাকাটাও বাড়বে। কিন্তু অসুবিধা হচ্ছে শেয়ারে ইনভেস্ট করতে গেলে আমাদের প্রথমে কোন শেয়ারে ইনভেস্ট করব সেটা খুঁজে বের করতে হবে, সেই শেয়ারটা কত দামে থাকলে কখন আমরা কিনবো সেটা বুঝতে হবে, এবং কখন আমরা ওটাকে বিক্রি করে ওই শেয়ার থেকে টাকা বের করে
নেবো সেটাও বুঝতে হবে। এগুলো বোঝার মতন যদি নলেজ এবং টাইম আপনার থাকে তাহলে ইকুইটিতে আপনি ডাইরেক্ট একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করতেই পারেন। আর যদি আপনার এতটা সময় বা জ্ঞান না থাকে তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন। আপনি নিজে একটু রিসার্চ করে দেখবেন যে ভালো ভালো ইকুইটি মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ রিটার্ন কারোর যদি লং টার্মে আপনি দেখেন 12 থেকে 15%-এর নিচে নেই। আপনার হয়তো শুনে মনে হতে পারে যে যেখানে ব্যাংক বা পোস্ট অফিসে আমি 7 বা 6 বা 8% রিটার্ন পাচ্ছি সেখানে মিউচুয়াল ফান্ডে 12 থেকে 15% রিটার্ন দিচ্ছে। আপনি রিসার্চ করে দেখবেন যে কোনো ভালো মিউচুয়াল ফান্ডে 10, 12, 15 বছরের রিটার্ন অ্যাভারেজ ভাবে 10, 12, 15%ই আছে। 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করে সত্যি কি কোটি টাকার ফান্ড তৈরি করা যায় এটা একবার দেখি। যদি কেউ 20 বছর বয়স থেকে মাসে 500 টাকা দিয়ে তার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে এবং প্রতি বছর তার তো কিছু রোজগার বাড়বে, সেই মতন সে তার ইনভেস্টমেন্টটাকে 500 টাকা করে প্রতি বছর বাড়াতে থাকে। রিটার্নটা 12 থেকে 15-র মধ্যে আমরা একটা অ্যাভারেজ 13% ধরি এবং 20 বছর যেহেতু বয়স ধরলাম সে 40 বছর কাজ করবে, 60 বছরে গিয়ে রিটায়ার করবে। তাহলে এই 40 বছর ধরে যদি 500 টাকার একটা এসআইপি চলে এবং যেটা প্রতি বছর আরো 500 টাকা করে বাড়ে তাহলে 40 বছর বাদে তার ভ্যালুয়েশন দাঁড়াবে 5,46,15,200 টাকা। যদি বয়স 20 না হয়ে 25 হয়, ইনভেস্টমেন্টটা যদি 40 বছরের জায়গায় 35 বছর চলে তাহলে এই ফান্ডের ভ্যালুয়েশন দাঁড়াবে 2,87,90,036 টাকা। আচ্ছা, যদি কারোর বয়স 30 বছর হয় তাহলে আমরা টেনিওরটাকে 30 ধরি, 30-30-60, 500 টাকা করে ইনভেস্টমেন্ট করা শুরু করছে এবং প্রতি বছর রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে সেটাকে আরো 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে 60 বছরে গিয়ে তার ফান্ডের ভ্যালুয়েশন দাঁড়াবে 1,48,86,116 টাকা। মানে খুব সামান্য টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করেও একজন লোক যে খুব সাধারণভাবে তার কেরিয়ার শুরু করেছিল কিন্তু কেরিয়ার শেষ করার সময় সে কিন্তু একটা ভালো ফান্ড নিয়ে শেষ করতে পারে। আমরা কি টাকা রোজগার করছি তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোজগার করা টাকাটাকে আমরা কিভাবে ম্যানেজ করছি। রোজগার করার জন্য আমরা 100 জনের মধ্যে 100 জনই আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ম্যানেজ করার বেলায় খুব অল্প লোক সেটাকে ভালোভাবে ম্যানেজ করে। আর এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে সেটা যেন কখনো কোনো ছোটখাটো দরকারে ভাঙিয়ে না নেওয়া হয়। কারণ একটা 500 টাকা দিয়ে শুরু করা ইনভেস্টমেন্ট এত কোটি টাকাতে গিয়ে পৌঁছচ্ছে, এটার কারণ হচ্ছে টাকাটা কম্পাউন্ড হচ্ছে এত বছর ধরে। কম্পাউন্ড যেটাকে আইনস্টাইন বিশ্বের 8ম আশ্চর্য বলেছিল। কম্পাউন্ড নিয়ে পরে একটা ডিটেলস ভিডিও বানাবো যাতে দেখাবো যে কম্পাউন্ডিং এ টাকা কিভাবে গ্রো করতে পারে। তো কত টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট শুরু করছেন সেটা থেকে বেশি ম্যাটার করে ইনভেস্টমেন্টটা কত দিন ধরে আপনি করছেন, কত কনসিস্টেন্সির সঙ্গে করছেন, অপ্রয়োজনীয়ভাবে কখনো ছোটখাটো দরকারে সেই টাকাগুলোকে ভাঙিয়ে ফেলছেন কিনা। না হলে যেটা আপনারা দেখলেন 500 টাকা দিয়েও কিন্তু কোটিপতি হওয়া যায়। এই ব্যাপারে যদি আপনার আরো বিস্তারিত কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন বা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা নিশ্চয়ই গাইড করব। নমস্কার।